সরকারি চাকরির সকল গ্রেডে কোটা বাতিলের দাবিতে আজ ১.৫ ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখে আন্দোলনরত শিক্ষার্থীরা। চাকরিতে কোটা ব্যবস্থার বিরোধিতা করেছেন সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ২০১৮ সালের পর আবারও কোটা বাতিল চেয়ে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। আন্দোলনে কিন্তু দাবি ছিল যে অন্য সবগুলি থাকুক, শুধু 30% মুক্তিযোদ্ধা কোটাটা যেন বাতিল করা হয়। তারা মনে করে যে মেধাবী ছাত্ররা এগিয়ে আসার সুযোগ খুব কম হচ্ছে, মেধাভিত্তিক সমাজ গঠন হচ্ছে না। একটা সভ্য সমাজ হলে মেধাভিত্তিক সমাজ করতে হবে। একটা উন্নত সমাজ যেটা সামনের দিকে অগ্রসর হয় সেটাকে মেধাকে দাম দিতে হবে। মুক্তিযোদ্ধাদের আমরা দাম দিব, কিন্তু তাদের বংশ পরস্পরে তাদের নাতি নাতি সবাইকে দিতে হবে। এই বিষয়টি সম্পর্কে সাধারণ ছাত্রদের মধ্যে একটা দ্বিমত আছে। এবং 10টা থেকে শিক্ষার্থীরা আসতে শুরু করে, কিন্তু দফায় দফায় প্রায় ঘন্টাখানেক ভারী বৃষ্টিতে শিক্ষার্থী কিছুটা কম ছিল। অনগ্রসর জাতিগোষ্ঠী যারা আছে তাদের জন্য কিন্তু আপনারা চাচ্ছেন যে তাদের সেক্ষেত্রে অনগ্রসর জাতিদের ক্ষেত্রে একটু কনসিডার করা যায়, কিন্তু নারী কোটা বা অন্যান্য যে কোটাগুলো আছে সেগুলো আসলে আমরা কোনো প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে মেধাবীদের প্রতি যে অনেক অবিচার করা হচ্ছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই মাত্র পাওয়া গরম খবর, কোটা আন্দোলনে উত্তপ্ত ঢাবি ও রাবি, মহাসড়ক অবরোধ। কোটা আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে এ দাবি জানানো হয়। এদিকে মুক্তিযোদ্ধা কোটা স্বাধীনতার মূল উদ্দেশ্যকে ধ্বংস করে অভিযোগ জিএম কাদেরের। কোটা ব্যবস্থা বৈষম্যমুক্ত সমাজ গঠন ধ্বংস করছে সংসদে জিএম কাদের। বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে চাকরিতে কোটা ব্যবস্থার মাধ্যমে বৈষম্যমুক্ত সমাজ গঠন ধ্বংস করা হচ্ছে। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্মের জন্য চাকরির লাভে বিশেষ বড় অঙ্কের কোঠা চিরস্থায়ী বন্দোবস্ত করা স্বাধীনতার চেতনার নামে স্বাধীনতার মূল উদ্দেশ্য বৈষম্যমুক্ত ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠনকে ধ্বংস করে। আমি মনে করি যে কোনো পরিস্থিতিতে দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি কখনোই মঙ্গল বয়ে আনে না। কোটা বাতিলের দাবির পক্ষ নিয়ে সংসদে একই বললেন জিএম কাদের। এই নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ। এদিকে চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার পরিকল্পনা নিয়ে সংসদে একই বললেন জনপ্রশাসন মন্ত্রী। এ নিয়ে সংবাদের শেষ অংশে থাকছে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন। আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের যারা আন্দোলনে রয়েছেন আমরা আপনাদের থেকে সহযোগিতা চাই। মানে স্পিকার, এখন কোটা পদ্ধতি সম্পর্কে দুটি কথা বলতে চাই। আমরা 2018 আগে আর যাচ্ছি না। এটা 2018 সাল পর্যন্ত বাংলাদেশের চাকুরিতে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী নিয়োগের ক্ষেত্রে সব শুধু 56% কোটার মাধ্যমে নির্ধারণ করা হতো, আর শুধু 44% মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার সিস্টেম করা হয়েছিল, যেখানে 30% মুক্তিযোদ্ধা কোটা, 10% নারী, 10% অনগ্রসর জেলার বাসিন্দাদের জন্য, 5% ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের জন্য, 1% প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত ছিল। 2018 সালে এটা নিয়ে একটা বড় আন্দোলন হয়। আন্দোলনে কিন্তু দাবি
ছিল যে অন্য সবগুলি থাকুক, শুধু 30% মুক্তিযোদ্ধা কোটাটা যেন বাতিল করা হয়। তারা মনে করে যে মেধাবী ছাত্ররা এগিয়ে আসার সুযোগ খুব কম হচ্ছে, মেধাভিত্তিক সমাজ গঠন হচ্ছে না। একটা সভ্য সমাজ হলে মেধাভিত্তিক সমাজ হতে হবে, একটা উন্নত সমাজ যেটা সামনের দিকে অগ্রসর হয় সেটাকে মেধাকে দাম দিতে হবে। মুক্তিযোদ্ধাদের আমরা দাম দিব, কিন্তু তাদের বংশ পরস্পরে, তাদের নাতি নাতনি সবাইকে দিতে হবে। এই বিষয়টি সম্পর্কে সাধারণ ছাত্রদের মধ্যে একটা দ্বিমত আছে, তারা এই সঙ্গে একমত হতে পারছেন না। তো কিন্তু 2018 সালে এই দাবির মুখে আমাদের সরকার থেকে ঘোষণা দেওয়া হয় যে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর জন্য সবগুলি বাতিল। এটা কিন্তু দাবি ছিল না, দাবি ছিল শুধু মুক্তিযোদ্ধা বাতিল, বাকিগুলো থাকবে, এবং তৃতীয় চতুর্থ শ্রেণীতে পূর্বের নাই সকল কথা আছে। যাই হোক, এটা এইভাবেই সেটেল হয়ে গেছিল, সবাই ওইভাবে চলছে। এখন হঠাৎ করে দেখা গেল যে 2021 সালে একটা কেস হয়েছিল, যার রায় কয়েকদিন আগে কোথায় 5ই জুন হয়েছে। সেখানে বলা হয়েছে যে ওই আগের কোটাটি বহাল থাকবে। এর ফলে ছাত্রদের মধ্যে আবার একটা সমস্যা সামনে আসছে, এবং তারা মনে করছে যে সরকার যদি এটা সঠিকভাবে অ্যাপিল না করে, এটা যদি বহাল হয়, তাহলে তারা এর সঙ্গে একমত হতে পারছেন না। তো আমি মনে করি যে আমার ব্যক্তিগত মত হলো, বীর মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্মের জন্য চাকরির জন্য বিশেষ বড় অঙ্কের কোটা চিরস্থায়ী বন্দোবস্ত করা স্বাধীনতার চেতনার নামে স্বাধীনতার মূল উদ্দেশ্যকে, বৈষম্য মুক্ত ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠন, এই মূল উদ্দেশ্যকে ধ্বংস করে। মানে স্পিকার, যে কোনো পরিস্থিতিতে দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি কখনোই মঙ্গল বলে মনে করা যায় না। একথা আমরা, মানে স্পিকার, একথা আমরা যেন ভুলে না যাই। ইতিহাস সাক্ষ্য দেয় দেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলনে জয়লাভের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে ও যে কোনো পর্যায় পর্যন্ত যেতে প্রস্তুত ছিল, এখনও আছে। স্বাধীনতা যদি আমাদের মূল অর্জন সংবিধান, সেখানে সুযোগ সুবিধাদের ক্ষেত্রে সাম্যের কথা বলা হয়েছে। মানে স্পিকার, আমি এখানে আমাদের সংবিধানের, আমি যতটুকু, আমি অত বেশি জ্ঞানী লোক নই, এখানে অনেক জ্ঞানী আইনজ্ঞ আছেন, আমি সংবিধান সাধারণভাবে পড়ি। সেখানে আমি যেটা দেখেছি, এটা হলো যে 29-এ বলা আছে যে নিয়োগ লাভের ক্ষেত্রে সুযোগের সমতা থাকবে। আর সরকারকে একটা দেওয়া হয়েছে রাইট, সেটা হলো কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ কথা, কাউকে কোনো জন্মস্থানের কারণে কোনো নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের অযোগ্য হইবেন না, কিংবা সেই ক্ষেত্রে তার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাইবে না। শুধু কিছু বলা আছে যে সরকারকে অথরিটি দেওয়া হচ্ছে নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের জন্য, অনগ্রসর অংশ যাতে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারেন, সেই উদ্দেশ্য তাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা যাবে। অনগ্রসর আমরা নৃগোষ্ঠীকে দিতে পারি, সংখ্যালঘুদের দিতে পারি। অনগ্রসর যারা থাকেন বা জেলা কোটাতের জন্য আমরা অনেকদিন থেকে আন্দোলন করেছি উত্তরবঙ্গের মানুষ, যে আমরা অনগ্রসর, সেভাবে আমাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রজন্ম যারা থাকবেন তারা সবাই অনগ্রসর, এটা আমি মানতে রাজি না। কাজে এই জিনিসটা, এবং এইটার ব্যাপারে সংবিধান পরিবর্তনের কিন্তু আবার আমি দেখলাম 7-এর ক্ষয় আছে। এই বিধানটিকে কিন্তু সংবিধান পরিবর্তন করার এই সংবিধান এলাও করছে না। কাজে এই সংবিধানকে যদি মানতে হয়, তাহলে আমাদের মানতে হবে যে আপনি অনগ্রসর যারা নন মুক্তিযোদ্ধা, সবাই অনগ্রসর বা এরকম পিছিয়ে পড়া অবস্থানে নেই। কাজে তার বিষয়টি ওইভাবে দেখাটা আমি মনে করি সংবিধান সম্মত নয়। এটা আমার ব্যক্তিগত মত, আমি হয়তো আইনজ্ঞ নই। তবে এটা আমি আশা করব যে সরকার এই জিনিসটিকে যথাযথভাবে গ্রহণ করবেন, এবং যেহেতু সরকারি একটা সিদ্ধান্ত আগেই দেওয়া হয়েছে, সম্ভব যদি পরিবর্তন করতে হয়, যেগুলো আগে ছিল ওগুলো দিতে পারেন, কিন্তু মুক্তিযোদ্ধার কোটাতে একেবারে এত বড় অংশ 30%। আরেকটা বিষয় আমি ছাত্রদের কাছে যেটা দেখেছি, এটাও তাদের দাবিটা আমি মনে করি রিজনেবল, রেশনাল। সেটা হলো যে যদি অন্য কোনো জায়গা থেকে না আসে, তাহলে মুক্তিযোদ্ধার কোটা থেকে এটা দিতে হবে। কেন? মেধা থেকে দিতে পারেন। মেধার তো আমাদের প্রথম দরকার মেধা, তারপরে তো অন্য কিছু। দেশকে সামনে এগিয়ে যেতে হবে, সামনের বিশ্ব তো আমাদের এই সেন্টিমেন্টের উপর থাকবে না, আমাদের কম্পিটিশন করতে হবে, সারা বিশ্বের সঙ্গে আমাদের প্রতিযোগিতায় যেতে হবে। সেখানে মেধাকে যদি আমি প্রাধান্য না দিই, তাহলে আমি প্রতিযোগিতা করবো কিসের বেশি? তো সেইখানে আমি মনে করি সরকারকে আমরা অনুরোধ থাকবো যে এই বিষয়টি যেন তারা আইন, যেটা কেস হয়েছে, এটা যেন যেটা অ্যাপিল হবে, এবং আমরা আশা করবো এই অ্যাপিলের মাধ্যমে কিছু একটা সুফল আসবে। মানে স্পিকার, আরেকটি বিষয় যেটা দেখা যাচ্ছে সময় কমা যাচ্ছে, সেটা হলো যে সার্বজনীন পেনশন স্কিম যেটা ডিক্লেয়ার করা হয়েছে, এটা নিয়ে একটা আন্দোলন চলছে অনেকেই। আমি এটা যাওয়ার চেষ্টা করলাম, দেখলাম যে আগে যেটা সার্বজনীন পেনশন স্কিম দেওয়া হয়েছিল, এটাতে খুব একটা বেশি সাড়া আসেনি, যে কোনো কারণেই হোক। আর পরবর্তী এখন যেটা দেওয়া হয়েছে, এখানে ইউনিভার্সিটি শিক্ষক নেতা, এরা বেশিরভাগই কিন্তু সরকারি সমর্থক, তারা সরকারের মোটামুটি সরকারের কাছের লোক, কিন্তু ওনারা এটাকে মানতে চাচ্ছেন না। আমি জিজ্ঞাসা করলাম তাদের অসুবিধাটা কি। তারা সুযোগ সুবিধাটা যেটা পাচ্ছেন, সেটা আগের চেয়ে কম হচ্ছে মনে করছেন, অনেকে কম হচ্ছে এটাও মনে করছেন না, তারপরে এটা চাচ্ছেন না। এখানে আমি একটা জিনিস খেয়াল করলাম, সেটা হলো, এটা বললেও খারাপ শোনায়, সেটা হলো মানুষের আস্থাহীনতা হচ্ছে, যে আপনার যেটা সরকার কমিট করছে সেটা আলটিমেটলি দিতে পারবে কিনা, দিবে কিনা, সঠিকভাবে পাবো কিনা, এটা বড় ধরনের একটা আস্থাহীনতা। আমি মনে করি এটা আমাদের দেশ বা সরকারের কারোর জন্য এটা মঙ্গলজনক নয়। আমি একবার সিঙ্গাপুরে গিয়েছিলাম, মানে স্পিকার, সেখানে দেখেছিলাম যে ওদের একটা অফিসার, অনেক আগে আমি তো চাকরি করতাম অয়েল সেক্টরে, দেখলাম যে তারা একদিন সকালে পেপারে দেখলাম যে তাদের বেতন সব কমিয়ে দেওয়া হয়েছে সরকারি। আমি তো মনে করলাম আজকে থেকে আর কাজকর্ম হবে না, সব আবার দেশে ফিরে যাবো। ওরা অফিসে গিয়ে বলি কোনো খারাপ শব্দ নেই। আমি মনে করছি আমি ভুল দেখেছি বোধহয়। পরে দেখা গেল যে ওরা বলছে যে না, আমরা তো জানি এটা কমাই হচ্ছে, তাতে কি হচ্ছে?
আমাদের সরকার বলেছে এটা কমানোর দরকার, কমাচ্ছে, সরকার আবার দরকার মতো এটা ঠিক করে দেবে। আমাদের এখানে চিন্তা করার তো কিছু কাজ নেই, সরকার আমাদের ব্যবস্থা দেখবে। এই যে আস্থা, এত বড় আস্থা সরকারের উপর, আমি মনে করি এটা একটা সরকারের জন্য বড় বিরাট শক্তি। আমাদের এই শক্তি আমরা হারিয়ে ফেলছি কিনা এই বিষয়টি আমার মনে হয় দেখা দরকার। সেই হিসাবে আমি মনে করি, আর এখানে এই কারণটাও বলছি একটা কথা, আমার একটা এক্সাম্পল, প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমার কাছে এসেছিল প্রায় বছরখানেক আগে, আজকে আবার এটা আমি দেখলাম। সেখানে হলো পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের একটা রাবার বাগান ব্যবস্থাপনা ইউনিট, সরকারি চাকরি, সরকারি সেখানে তাকে কি টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া হবে, তাকে লিখিতভাবে দেওয়া হয়েছে। চাকরি 17 সালে রিটায়ার করবার 35 জন লোককে কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, তাদের আবার বকেয়া বেতনও দেওয়া হচ্ছে না, টাকা নাকি ফান্ড নেই। সরকার কমিট করেছে, সরকার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে, সরকার বলছে টাকা নেই। আমি একবার মাননীয় মন্ত্রীর কাছে পাঠিয়েছিলাম, ভদ্রলোক অনেক দৌড়াদৌড়ি করে, পরে বললাম আমরা কোর্টে গেছি কেস করে, এখন কোর্টে নাকি রায় হয়েছে, এই রায়ের বাস্তবায়নের জন্য তারা অপেক্ষা করছে। তাহলে সরকার এগ্রিমেন্ট করলেন সরকারি সংস্থা, সরকারি মিনিস্টার আমলে, সেখানে আমরা যদি টাকা না দিতে পারি তাহলে পরবর্তীতে পেনশনে আপনি টাকা দিবেন, এটা বিশ্বাস করবে কিভাবে মানুষ? এইভাবেই তো মানুষের বিশ্বাস ভঙ্গ হয়ে যাচ্ছে। মানে স্পিকার, এই বিষয়টি দেখার জন্য এই জন্য আমি বলছি যে এগুলো একটু খেয়াল করা দরকার আমার মনে হয়। চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার পরিকল্পনা নেই, সংসদে জনপ্রশাসন মন্ত্রী। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে স্বতন্ত্র সংসদ সদস্য পিরোজপুর 3 আসনের সংসদ সদস্য শামীম শাহনেওয়াজের প্রশ্নের জবাবে মন্ত্রী কথা জানান। জনপ্রশাসন মন্ত্রী বলেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা হলে বিভিন্ন পদের বিপরীতে চাকরি প্রার্থীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাবে, ফলে নিয়োগের ক্ষেত্রে আরও বেশি প্রতিযোগিতা সৃষ্টি হতে পারে। এতে করে 30 বছরের কম বয়সী প্রার্থীদের মধ্যে হতাশার সৃষ্টি হতে পারে। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে সেশন জট নেই উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রী বলেন, আগে বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বড় ধরনের সেশন জট থাকলে বর্তমানে উল্লেখযোগ্য কোনো সেশন জট নেই বললেই চলে। মন্ত্রী ফরহাদ হোসেন বলেন, শিক্ষার্থীরা 16 বছরে এসএসসি সহ 22 থেকে 23 বছরে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে থাকে। চাকরিতে প্রবেশের সর্বোচ্চ সময়সীমা 30 বছর হওয়ার ফলে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পরও তারা চাকরিতে আবেদনের জন্য কমপক্ষে 6 থেকে 7 বছর সময় পেয়ে থাকেন। এছাড়া 30 বছর সময়সীমার মধ্যে একজন প্রার্থী আবেদন করলে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে 2-1 বছর লেগে যায়। ফলে চাকরিতে যোগদানের জন্য ন্যূনতম বয়স 30 থেকে 35 বছর করার যে দাবি করা হচ্ছে, প্রকৃতপক্ষে তার কাছাকাছি পর্যায়ে উপনীত হয়, যোগ করেন তিনি। পাবলিক সার্ভিস কমিশনের রিপোর্টের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, 43তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন স্তরে উত্তীর্ণ প্রার্থীদের বয়স ও জেন্ডার ভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী কম বয়সী 23 থেকে 25 সুপারিশকৃত প্রার্থীর সংখ্যা সব থেকে বেশি 37.68% এবং বেশি বয়সী 29-এর ঊর্ধ্বে সুপারিশকৃত প্রার্থীর সংখ্যা সব থেকে কম 1.71%। মন্ত্রী আরও জানান, চাকরি থেকে অবসরের বয়সসীমা 57 বছর থেকে 59 বছরে উন্নীত হয়। বর্তমানে শূন্য পদের সংখ্যা স্বাভাবিকভাবেই কমে গেছে। এই প্রেক্ষাপটে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা হলে বিভিন্ন পদের বিপরীতে চাকরি প্রার্থীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাবে বলে মনে করেন মন্ত্রী ফরহাদ হোসেন। এতে নিয়োগের ক্ষেত্রে আরও বেশি প্রতিযোগিতা সৃষ্টি হতে পারে। এতে করে যাদের বয়স বর্তমানে 30 বছরের ঊর্ধ্বে তারা চাকরিতে আবেদন করার সুযোগ পেলেও অনূর্ধ্ব 30 বছরের প্রার্থীদের মতো হতাশার সৃষ্টি হতে পারে। এসব শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করার কোনো পরিকল্পনা আপাতত নেই বলে শিক্ষামন্ত্রী জানান।